মহত্বাদ ভারবত্বাচ্চ মহাভারতমুচ্যতে। এত দেবতা থাকতে গণেশ কেন? কারণ এই বিশাল জ্ঞান ধারণ করার জন্য শুধু বেদ জানলেই হবে না, একই সঙ্গে অসাধারণ। দ্যাটস ওয়াই ইটস অ্যান এপিক। মহাভারত শুরুই হচ্ছে কমেন্ট্রি স্টাইলে। মহর্ষি শৌনক নৈমিষারণ্যে যজ্ঞ করছেন। এমন সময় সেখানে ঋষি লোমহর্ষণের পুত্র সৌতি এসেছেন। সেখানে তিনি মহাভারত বলছেন এবং বাকিরা শুনছেন। এই সৌতির কিন্তু প্রকৃত নাম উগ্রশ্রবা। জাতিতে সুত হওয়ার জন্য সৌতি বলা হয়। সৌতির মুখে শুনতে পাই তিনি এই কাহিনী শুনেছিলেন জন্মেজয়ের সর্বযজ্ঞে বৈশম্পায়নের মুখে। এই জন্মেজয় কে ছিলেন? এই জন্মেজয় ছিলেন অভিমন্যুর নাতি এবং বৈশম্পায়ন ছিলেন স্বয়ং ব্যাসদেবের অন্যতম প্রধান শিষ্য। মহাভারতের মতো এমন মহাকাব্য সারা পৃথিবীতে নেই, কারণ এখানে কোনো সাধারণ চরিত্র নেই, আবার এখানে কোনো অসাধারণ চরিত্র নেই। প্রতিটি চরিত্র একাধারে সাধারণ এবং একই সঙ্গে অসাধারণ। দ্যাটস ওয়াই ইটস অ্যান এপিক। এই মহাভারতের রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতান্তরের শেষ নেই। কেউ বলেন খ্রিস্টপূর্ব 3000, তো আবার কেউ বলেন 1500, আবার কেউ বলেন মহাভারতের যুদ্ধের কিছুদিন পরে, আবার কেউ কেউ বলেন যে আজ থেকে 7500 বছর আগে। এই মহাভারতের রচয়িতা ছিলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। আমরা সবাই জানি ব্যাস হচ্ছে সেই সরল রেখা যেটা একটা বৃত্তের পরিধির দুটো বিন্দু এবং কেন্দ্রকে স্পর্শ করে। আর আমরা জানি যে যে কোনো বৃত্তের অসংখ্য ব্যাস থাকে। তাহলে কি দাঁড়ালো? অনেকে মিলে এই মহাকাব্য রচনা করেছেন, নাকি সময়ে সময়ে এই কাব্য অনেকের হাতে পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়েছে? এই বিষয়ে রাজশেখর বসু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলছেন, সকল দেশেই কুম্ভিলক বা প্লেজিয়ারিস্ট আছেন, যারা অন্যের রচনা চুরি করে নিজের নামে চালান। কিন্তু ভারতবর্ষে কুম্ভিলকের বিপরীতই বেশি দেখা যায়। এরা কবি যশপ্রার্থী নন, বিখ্যাত প্রাচীন গ্রন্থের মধ্যে নিজের রচনা গুঁজে দিয়েই কৃতার্থ হন। এই প্রকার বহু রচয়িতা ব্যাসের সহিত একাত্ম হবার ইচ্ছায় মহাভারত সমুদ্রে তাদের ভালো মন্দ অর্ঘ্য প্রদান করেছেন। তাই আমরা মনে করতেই পারি যে যিনি মহাভারতের রচনায় অংশ নিয়েছেন তিনি ব্যাস। এই মহাভারতের একদম শুরুতে উগ্রশ্রবা সৌতির মুখে আমরা শুনতে পাচ্ছি কি, আচক্ষু কবয় কেচিৎ সম্প্রতাক্ষতে পারে। অর্থাৎ কয়েকজন কবি পূর্বেই এই ইতিহাস বলে গেছেন, এখন অপর কবিরা বলছেন, আবার ভবিষ্যতে অন্য কবিরাও বলবেন। কেমন যেন কবিগুরুর আজি হতে শতবর্ষ পরে কবিতার প্রতিধ্বনি পাই। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মহাভারত শুরু হয়ে এক একটা দিকে চলে যাচ্ছে গল্পের মোড় বা তোড় অনুযায়ী, আবার একটু পিছিয়ে এসে শুরু হচ্ছে, কিন্তু তাতে গল্পের উত্তেজনা বাড়ছে বই কমছে না। মহাভারতের রচনা শেষ। মহর্ষি বেশ বিচলিত, কারণ এই বিরাট গ্রন্থ লিখবে কে? এই রচনা তো কেবল মহান নয়, ভারীও বটে। মহত্বাদ ভারবত্বাচ্চ মহাভারতমুচ্যতে। এমন সময় ভগবান ব্রহ্মা এসে হাজির হলেন তার কাছে। ব্রহ্মা বললেন, তুমি গণেশকে স্মরণ করো, তিনি তোমার গ্রন্থের লিপিকার হবেন। এবার প্রশ্ন, এত দেবতা থাকতে গণেশ কেন? কারণ এই বিশাল জ্ঞান ধারণ করার জন্য শুধু বেদ জানলেই হবে না, তিনি গণযুক্ত ঈশ্বর। গণমানুষের হৃদয় বোঝেন তিনি। আর এই গ্রন্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষের একটা দুর্দান্ত ব্যালেন্স। তাই এই গ্রন্থের লিপিকারকে অবশ্যই জনগণের হৃদয় বুঝতে হবে। তাই গণেশ। ব্যাসদেব গণেশকে অনুরোধ করলেন। গণেশ রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন, আমার লেখনী ক্ষণমাত্র থামবে না। ব্যাস ভাবলেন মহাঝামেলা, কিন্তু আমার রচনায় 8800 এমন কূটশ্লোক আছে যার অর্থ কেবলমাত্র আমি আর আমার পুত্র সুখ বুঝতে পারি। ব্যাসদেব গণেশকে বললেন, আমি যা বলবো আপনি তার অর্থ না বুঝে লিখতে পারবেন না। অবুদ্ধা মা লিখক কচিত। গণেশ বললেন, বেশ তাই হবে। গণেশ সর্বজ্ঞ হলেও কূটশ্লোক লেখার সময় তাকে ভাবতে হতো, আর সেই অবসরে ব্যাস অন্যান্য অনেক শ্লোক রচনা করতেন।
রাজশেখর বসু আবার একটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছেন। তিনি বলছেন ব্যাসদেব 60 লক্ষ শ্লোকে একটি মহাভারত সংহিতা রচনা করেন। তার মধ্যে 30 লক্ষ দেবলোকে, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্বলোকে এবং 1 লক্ষ মাত্র মনুষ্যলোকে প্রচলিত। দেবতারা তুলাদণ্ডে ওজন করে দেখেছিলেন উপনিষদ সহ 4 বেদের তুলনায় এই একখানি গ্রন্থ মহত্ব এবং ভারবত্তায় অধিক, সেই জন্য এর নাম মহাভারত। তবে অধ্যাপক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন মহাভারত নামটি নাকি আদি নয়। আদি নাম কি? জয় বা বিজয় বা ভারত। কিন্তু সেই গ্রন্থ আর পাওয়া সম্ভব নয়, কারণ কোনো অজানা অভিমানে মহাভারতের মধ্যে এই জয় বিজয় বা ভারত আত্মগোপন করেছে। যাই হোক, পরের পর্ব থেকে আসছে অদ্ভুত অদ্ভুত সব গল্প। সেখানে দেবতা আর মানুষের মধ্যে চলে অবাধ মেলামেশা। ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করেও অপ্সরার পাল্লায় পড়ে স্খলিত করেন বীর্য। আর যেসব অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে তার কাছে আধুনিক অস্ত্র তুচ্ছ। স্ত্রী পুরুষ অসংকোচে তাদের কামনা ব্যক্ত করে, আর পুত্রের এমন প্রয়োজন যে ক্ষেত্রজ পুত্র হলেও চলে। মনুষ্য জন্মের জন্য নারী গর্ভ লাগছে না, মাছের পেট, কলসি নিদেন পক্ষে পাত্র হলেই হচ্ছে। তোমাদের জীবনেও অতর্কিতে বিপদ এসে পড়বে। জন্মেজয় কিন্তু আঘাত করেননি, তা সত্ত্বেও শাপগ্রস্ত হলেন তিনি, কারণ তিনি রাজা, তিনি লিডার,